দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা সিলেবাসে মাত্র একটা নাটক আছে। শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক সিরাজদৌলা। এই নাটকটাই আজ আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ শব্দার্থ সহ তোমাদের পড়াবো, এবং আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাস করবার পর এই নাটক তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমি 5টা পয়েন্টে এই গোটা নাটকটা তোমাদের বুঝিয়ে দেবো, যেটা 1 মিনিটে তোমাদের মাথায় গেঁথে যাবে। আমার হাতে রয়েছে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌলা নাটকের অরিজিনাল একটি বই। তোমরা অনেকেই ভুল একটা কথা লেখো বা বলো, সিরাজ উদ্দৌলা। ইতিহাসের দিক থেকে এই নামটা ঠিক, কিন্তু মনে রাখতে হবে আমরা ইতিহাস পড়ছি না, আমরা পড়ছি বাংলা নাটক। নাটকের নাম সিরাজদৌলা। প্রথমত এটা মনে রাখবে, যেমন আমরা অভিষেক পড়েছি, ওটা কিন্তু রামায়ণ নয়, ঠিক তেমন আমরা সিরাজদৌলা নাটক পড়ব, এটা কিন্তু ইতিহাস নয়। ইতিহাসের ছায়া অবলম্বনে রচিত একটা জনপ্রিয় ঐতিহাসিক নাটক। ইতিহাস বইয়ে আমরা যা যা তথ্য পাবো, এই নাটকে অনেক জায়গাতে তথ্য খানিকটা আলাদা। অর্থাৎ নাট্যকার নিজের মনের মাধুরী মিশিয়ে ইতিহাস থেকে তথ্য নিয়ে এই নাটক লিখেছেন। আমাদের পাঠ্য নাটকটি মূল সিরাজদৌলা নাটক থেকে, অর্থাৎ বড় যে সিরাজদৌলা নাটক রয়েছে এখান থেকে কিছুটা অংশ 2-2.5 পাতা মতো নিয়ে আমাদের পাঠ্য নাটকটি আমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। মনে করে দেখো, রাধারানী নামক একটা মোটা উপন্যাস থেকে সামান্য কয়েকটা পৃষ্ঠা নিয়ে ক্লাস 9-এ রাধারানী গল্পটা যেমন দেওয়া হয়েছিল, এটাও তেমন। তোমাদের মনে আছে ক্লাস 9-এ রাধারানী গল্প পড়েছিলে? মূল রাধারানী উপন্যাসের মাত্র 2-2.5টা পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইতে গল্প আকারে দেওয়া হয়েছিল। ঠিক তেমন মূল নাটকের নির্বাচিত অংশ সিরাজদৌলা নামেই আমাদের পাঠ্য বইতে দেওয়া হয়েছে। প্রথমে আমরা দেখব সিরাজদৌলার সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটসের কথোপকথন, যেখানে ওয়াটস সিরাজের দরবারে থেকেই ইংরেজদের সঙ্গে একদম ঘোরতর একটা ষড়যন্ত্রের চক্র পাকাচ্ছিল। সিরাজের হাতে প্রমাণ আসে, সিরাজ দূর করে ওয়াটসকে তাড়িয়ে দেয়। এরপর আসে সিরাজের কাছে ফরাসি প্রতিনিধি মুশিয়েলা। সিরাজ তার কাছে ক্ষমা চায় যে তোমরা ফরাসিরা ভালো, তোমরা কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, ইংরেজরা তোমাদের উপর অত্যাচার করছে সব আমি জানি, আমি তোমাদের পক্ষে, কিন্তু অলরেডি 2টো যুদ্ধ করে আমার প্রচুর লোক মারা গেছে, আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে, এই মুহূর্তে সভাসদ বা আমার মন্ত্রিমণ্ডল যুদ্ধ করার পারমিশন দেবে না, তাই আমার ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাদের আমি সাহায্য করতে পারছি না, আমি দুঃখিত। এই কথাটা সিরাজ বলল ফরাসি প্রতিনিধিকে। ফরাসি প্রতিনিধি বিদায় নেওয়ার পর সিরাজের ঘরের লোকেরা সিরাজকে ঘিরে ধরে আক্রমণ শুরু করলো। আক্রমণ মানে মৌখিক আক্রমণ, মুখে তাকে নানা রকম অপমানকর কথা বলতে লাগলো। রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, তারা সিরাজকে যখন মৌখিক আক্রমণ করছে, সিরাজের পাশে দাঁড়ালো মীরমদন মোহনলাল। সিরাজ মির্জাফরের ষড়যন্ত্রের কিছু প্রমাণ হাতে পাওয়া সত্ত্বেও মির্জাফরকে কিছু বলল না। সিরাজ কিছু মোটিভেশনাল কথা বলে ভেবেছিলেন সবার মন তিনি গলিয়ে দেবেন, সবার মধ্যে দেশপ্রেম জাগাতে পারবেন। তারপর দেখা গেল মির্জাফর সিরাজকে কথা দিল, নবাব আমি আপনার সব আদেশ মেনে চলবো, আমি আমার বাংলাকে রক্ষা করব ইংরেজদের হাত থেকে। এরপর আমরা দেখব সিরাজের মাসি ঘসেটি বেগম সিরাজকে চূড়ান্ত অপমান করছে, সঙ্গে সিরাজের স্ত্রী লুৎফাকেও। আর একদম শেষ অংশে আমরা দেখব লুৎফার কাছে সিরাজ দুঃখ প্রকাশ করছেন এবং তিনি জানাচ্ছেন পলাশির প্রান্তরে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, এটাই শেষ যুদ্ধ, হয় তিনি জিতবেন নয় ইংরেজরা। চলো আর একটু আমি কিছু বলছি না, সরাসরি চলে যাচ্ছি লাইন ধরে এই নাটকের আলোচনায়। শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটক সিরাজদৌলা। তোমরা অনেকেই এই নাটকের নাম পড়বার সময় বা পরীক্ষার খাতায় লিখবার সময় লেখো সিরাজ উদ্দৌলা, এটা কিন্তু ভুল, নাম সিরাজদৌলা। নাটক শুরুর আগে কিছু ইনস্ট্রাকশন, গোটা নাটকে আমরা বিভিন্ন জায়গাতে এইরকম ইনস্ট্রাকশন দেখব, বাঁকা অক্ষরে ব্র্যাকেটের মধ্যে লেখা, এগুলো পড়তে হবে। দরবার কক্ষ অর্থাৎ নবাব সিরাজদৌলার রাজদরবার। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, সিরাজ নিজের রাজ সিংহাসনে বসে আছেন। কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সিরাজের কর্মচারীরা যার যেখানে বসবার জায়গা তারা সেই জায়গাতে বসে আছেন।
সভাসদদের মাঝে, সভাসদ মানে সভার সদস্য বা সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, তাদের মধ্যে মীর জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুল্লভ একদিকে, অপরদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মুশিয়েলা দণ্ডায়মান। এরা কারা এটা তোমাদের না জানলেও চলবে নাটকে, তবে নাটকটা বুঝবার ক্ষেত্রে একটু একটু করে বলে রাখি। মীর জাফর নবাবের প্রধান সেনাপতি, বাংলার প্রধান সেনাপতি, কিন্তু ইনি নেগেটিভ, মানে ইনি সিরাজের বিরোধী ছিলেন। মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি। মীর জাফর প্রধান সেনাপতি, তার আন্ডারে অন্যান্য যে সেনাপতিরা রয়েছে তার মধ্যে একজন হলো মোহনলাল, ইনি অত্যন্ত ভালো নবাবের বিশ্বস্ত। মীর মদন ইনিও একজন নবাবের বিশ্বস্ত সেনাপতি এবং নবাবের শুভাকাঙ্ক্ষী, ইনিও ভালো। রায় দুর্লভকে, ইনি একজন সামরিক কর্তা ছিলেন। তো এই ব্যক্তি সিরাজের পক্ষে ছিলেন না। এরা একদিকে দাঁড়ানো, অন্যদিকে রাজবল্লভকে ঢাকার নায়েবে নাজিম, মানে ঢাকার গভর্নর বলা যেতে পারে বা শাসক, ইনিও বিরোধী ছিলেন সিরাজের। জগৎ শেঠ সেই আমলের একজন ধনী ব্যবসায়ী, ইনি টাকা কড়ি ইংরেজদের পর্যন্ত ধার দিতেন। তখন কথিত ছিল জগৎ শেঠের অর্থ সম্পত্তি যদি ঢেলে দেওয়া হয় গঙ্গার জল পর্যন্ত আটকে যাবে। এই লোকও কিন্তু সিরাজের বিরোধী ছিলেন। ছিল ওয়াটস হলো ইংরেজ প্রতিনিধি, ইংরেজদের তরফ থেকে সিরাজের বাড়িতে একজন প্রতিনিধি রাখা হয়েছিল, একজন রিপ্রেজেন্টেটিভ, তার নাম ওয়াটস, ইনিও সিরাজের বিরোধী। আর ছিলেন মসিয়েলা, ইনি একজন ফরাসি প্রতিনিধি এবং সিরাজের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ইনি ভালো। তাহলে কারা ভালো কারা মন্দ এই সম্পর্কে দেখো ছবিতেই তুমি একটা ধারণা পেয়ে গেলে। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। গোলাম হোসেন একজন অনৈতিহাসিক চরিত্র, মানে ইতিহাসে এই চরিত্রের কথা কোথাও বলা নেই, তবে শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাটকে এই চরিত্রের নাম আমরা পাই। ইনি নবাবের একজন মনোরঞ্জনকারী, মানে গোপাল ভাঁড় যেমন ছিল নবাবকে হাসাতো, এই রকম একটি কমিক বা কৌতুক চরিত্র হলো গোলাম হোসেন। নাটক শুরু, সিরাজ ডাকছে ওয়াটস, অর্থাৎ সিরাজ ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে ডাকছেন। ওয়াটস বলছে ইওর এক্সেলেন্সি, কথাটার আক্ষরিক অর্থ হলো আপনার মহানুভবতা, কিন্তু এখানে বোঝানো হয়েছে জি মহামান্যবর বা জি মহামান্য নবাব বা জি জাহাপানা, এই রকম, যে হ্যাঁ মহামান্য নবাব বলুন। সিরাজ, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তুমি আমাদের সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। ইংরেজরা কলকাতা দখল করে সেখানে দুর্গ তৈরি করেছিল। সিরাজ যুদ্ধ করে ইংরেজদের হারিয়ে কলকাতা পুনরায় দখল করেন এবং কলকাতার নাম নিজের দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে আলীনগর রাখেন। তো সিরাজ বলছে ইংরেজ প্রতিনিধিকে, আমরা কেমন ভাবে কলকাতা ফিরিয়েছি, কেমন ভাবে তোমাদের ইংরেজদের হারিয়েছি সেটা তুমি জানো। ওয়ার্ডস যেহেতু ইংরেজ ভালো বাংলা বলতে পারে না, তাই সে বলছে জানে ইওর এক্সিলেন্সি, জানি মহামান্য নবাব। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়েছে তার শর্তও তোমার জানা আছে। আমি কলকাতা জয় করবার পর তার নাম আলীনগর রাখি, সেখানে তোমাদের সঙ্গে কি কি চুক্তি করেছি তোমার জানা আছে। এই জায়গাতে একটা কথা তোমাদের জানা প্রয়োজন, আমরা কিন্তু এখানে ইতিহাস পড়ছি না, ইতিহাসের ঘটনা কি ছিল একটু তোমাদের বলি। প্রথমে ইংরেজরা দুর্গ স্থাপন করে, সিরাজ সেটাকে দখল করে নেয়, তারপর ইংরেজরা আবার সেটা দখল করে নেয়, তারপর ইংরেজরা জোর করে সিরাজকে দিয়ে আলীনগরের চুক্তি স্বাক্ষর করায়, যেখানে সিরাজকে অনেক কঠিন কঠিন চুক্তি মেনে নিতে হয়েছিল, যে ইংরেজরা বাণিজ্য সুবিধা পাবে, ইংরেজরা দুর্গ করতে পারবে, ইংরেজরা ব্যবসা করতে কোনো ট্যাক্স লাগবে না ইত্যাদি। কিন্তু আমাদের নাটকে সেই রকম কিন্তু বলা নেই, নাটক অনুসারে ঘটনাটা আলাদা। মনে রাখবে তোমরা যেমন দেখেছো যে রামায়ণটা কিন্তু অভিষেক কবিতা নয়, কিছু কিছু জায়গায় আলাদা, তো এটাও কিন্তু ইতিহাস নয়।
ইতিহাসে ছিল আলীনগরের সন্ধিতে নবাবকে নিচু হয়ে, নবাবকে মাথা নত করে কিছু কঠিন কঠিন শর্ত মেনে নিতে হয়েছিল, কিন্তু এখানে নাটক অনুসারে বলা হচ্ছে, নবাব বলছে যে আমি তোমাদের কাছ থেকে কলকাতা দখল করে আমার দাদুর নামে জায়গার নাম রাখি আলীনগর, তারপর তোমাদের দিয়ে আমি কি কি চুক্তি স্বাক্ষর করিয়েছি তুমি জানো? তোমার মনে আছে তো? তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। তোমার কোম্পানি যাতে আমার সন্ধির সব নিয়ম মেনে চলে, অক্ষরে অক্ষরে সব নিয়ম পালন করে, তার জন্য প্রতিনিধি হিসেবে তোমাকে আমি আমার দরবারে রেখেছি। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো? তোমার কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি সমস্ত চুক্তি ঠিকঠাকভাবে না পালন করে, তাহলে আমি আগেই বলেছি আমার যুদ্ধ ঘোষণা করা লাগবে না যে আমি যুদ্ধ করব তোমাদের সঙ্গে, আমি তোমাকে তোপের মুখে অর্থাৎ তোমাকে কামানের সামনে ফেলে উড়িয়ে দিতে পারি, কামান দিয়ে তোমাকে আমি উড়িয়ে দিতে পারি। হোয়াটস, জানে ইয়োর এক্সেলেন্সি, সিরাজ তুমি প্রস্তুত হও, মানে তুমি মরার জন্য এবার তাহলে রেডি হও। হোয়াটস, আমি জানিলাম না আমাদের অপরাধ, আমি কি অপরাধ করেছি, আমরা ইংরেজরা কোন অপরাধ করেছি, আমি তো জানলামই না কি অপরাধ হয়েছে। সিরাজ, তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, মানে সভ্যতার সীমা অতিক্রম করেছে, তুমি অসভ্য, শিষ্টাচার সেটা অতিক্রম করেছে, তোমরা অশিষ্ট দুরাচারী, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে, মানে তোমাদের স্পর্ধা আকাশ ছুঁয়ে ফেলছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, অযথা ঝুট ঝামেলা চাই না বলে আমি শান্তি নষ্ট হোক এটা চাই না বলে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কিন্তু তোমরা মোটেই ভদ্রতার যোগ্য নও। হোয়াটস, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, মানে আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। সিরাজ, মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। সিরাজ মুন্সিকে বলছে আপনি অ্যাডমিরাল ওয়াটসনের পত্রটা বের করুন, চিঠিটা বের করুন। মনে রাখবে ওয়াটসকে যে সিরাজের দরবারে রয়েছে, সিরাজ যাকে ডেকে বলছে যে তোমাকে আমি খুন করতে পারি, আর ওয়াটসনকে অ্যাডমিরাল, অ্যাডমিরাল মানে নৌ সেনাপতি, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌ সেনাপতি ছিলেন ওয়াটসন। সেই ওয়াটসন একটা চিঠি লিখেছে, নবাব বলছে মুন্সি আপনি চিঠিটা বার করুন। তোমরা বলবে মুন্সিকে, মুন্সি হচ্ছে যিনি নবাবের দরবারে চিঠিপত্র সরকারি নথি এইগুলো লেখালেখির কাজ করতেন, তিনি, তাকে বলা হয় মুন্সি। তো বলছে মুন্সিজি আপনি অ্যাডমিরাল ওয়াটসনের চিঠি বার করুন। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন, একটা চিঠি বার করলেন। সিরাজ ওয়াটসকে বলছে এই পত্র সম্বন্ধে কিছু জানো, মানে তুমি এই চিঠিটা সম্পর্কে কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পত্র পড়িতে লাগিলেন। সিরাজ বলছে না না না, প্রথম থেকে না, শেষের দিকটায় পড়ো। শেষের দিকে কি লেখা ছিল চলো আমরা একটু পড়ে দেখি। আই নাও acquainted you that the remainder of the troops which should have been here long since and which I hear the colonel told you he expected will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel of more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Gangas shall not be able to extinguish. এই যে যে ইংরেজি চিঠিটা, এর মানেটা আমি তোমাদের একটু বলি। আমি এখন আপনাকে জানাচ্ছি যে বাকি সৈন্যরা যাদের অনেক আগেই এখানে আসার কথা ছিল এবং কর্নেল আপনাকে বলেছিলেন বলেই শুনেছি তারা কয়েকদিনের মধ্যেই কলকাতা পৌঁছবে, আর কয়েকদিনের মধ্যে আমি আরও জাহাজ ও সৈন্য আনার ব্যবস্থা করব এবং আপনার দেশে
এমন আগুন জ্বালাবো যা গঙ্গার সমস্ত জল দিয়েও নেভানো যাবে না। ভাবো কত বড় ষড়যন্ত্র করা একটা চিঠি। এটা কে? নৌসেনাপতি সিরাজের দরবারে থাকা ওয়াটসকে লিখছে যে আপনি যেরকম সেনা চেয়েছিলেন, আমি যেটা কর্নেলের মুখ থেকে শুনলাম, আমি সেই রকম অনেক সৈন্য পাঠাচ্ছি, আর জাহাজে করে আরো সৈন্য আসবে। তারপর আমরা বাংলার বুকে এমন আগুন জ্বালাবো গঙ্গার জল দিয়েও নেভানো যাবে না। এইরকম একটা ভয়ঙ্কর কথা চিঠিতে লেখা ছিল। তো সিরাজ বলছে মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মানে এই যে যে ইংরেজিতে কথা বলা, এটা কি, এটা কি বলতে চাইছে, আপনি এই সভায় উপস্থিত সকলকে বুঝিয়ে বলুন। মুন্সিজি বলছেন, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি ছিলেন লর্ড ক্লাইভ বা কর্নেল ক্লাইভ। তিনি যে সৈন্যের কথা বলেছিলেন তাহা শীঘ্রই কলকাতা পৌঁছবে। খুব তাড়াতাড়ি সেই ইংরেজ সৈন্য আমরা কলকাতায় পাঠাবো। আমি অতি সত্বর, আমি তাড়াতাড়ি আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে, আমি মাদ্রাজে আর একটা জাহাজ পাঠিয়ে খবর দেব যে আরো সৈন্য, আরো জাহাজ বাংলায় আবশ্যক। ভাবো, নৌসেনাপতি বলছে আমি জাহাজ আর জাহাজের সৈন্য অর্থাৎ জলপথের সৈন্য বাংলায় নেব। অন্যদিকে কর্নেল ক্লাইভও ডাঙায় যুদ্ধ করবে এমন সৈন্য নেবেন। এইভাবে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। এরপর একদিকে ডাঙা থেকে ক্লাইভ আক্রমণ করবে বাংলাকে, আর জলপথে আমি আক্রমণ করব। এইভাবে আমরা বাংলায় এমন আগুন জ্বালাবো গঙ্গার সমস্ত জলেও তা নিভবে না। চিঠির এই বয়ানে সিরাজ অত্যন্ত রেগে গিয়ে বলছেন, এই ভীতি প্রদর্শনের অর্থ কি? বলো ওয়ার্ডস। এই যে থ্রেডিং, এই যে তোমরা থ্রেড করছো চিঠি দিয়ে, এটার কারণ কি, এটার মানে কি? ওয়ার্ডস বলছে, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। যে নৌসেনাপতি আমাকে চিঠিতে এইসব কথা কেন লিখেছে আমি তো জানি না। সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি। ও আপনি বুঝতে পারছেন না, দাঁড়ান আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্র। মানে ও তুমি কিছু বুঝতে পারছো না, দাঁড়াও তুমি চিঠিতে কি লিখেছো এবার সেটা দেখাচ্ছি। তো সিরাজ বলছে, মুন্সিজি ওয়াটস যে চিঠিটা লিখেছে সেটা বের করুন। মুন্সি পত্রখানা বাহির করিলেন। সিরাজ মুন্সিকে বলছে, আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা আচ্ছা, ওকে একবার দেখান। তারপর সিরাজ বলল, না ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল, ওয়াটস সেই চিঠিটা দেখলো। সিরাজ এবার ওয়াটসকে বলছে, বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? তুমি বলতে পারো এই হাতের লেখা তোমার নয়? ওয়াটস, হ্যাঁ আমি লিখিয়াছে, হ্যাঁ আমি লিখেছি। সিরাজ, পড়ুন মুন্সিজি। ঠিক আছে মুন্সিজি, এই ভদ্রলোক চিঠিতে কি লিখেছে আপনি একটু পড়ুন। মুন্সি পড়ছে, it is impossible to rally upon the নবাব and it will be wish to attack চন্দননগর। অর্থাৎ নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। চন্দননগরে তখন ফরাসি বাণিজ্য কুঠি ছিল। তো এই ওয়ার্ডস ইংরেজদের চিঠিতে লিখে পাঠিয়েছিল, আপনারা তাড়াতাড়ি সেনা পাঠান, ওই নবাব কি বললো ওই নবাবের কথা শুনে লাভ নেই, আমরা চন্দননগর আক্রমণ করব, এটাই এখন ভালো সময়। এবার সিরাজ রেগে গিয়ে বলছে, তোমাদের অভদ্রতার, ঔদ্ধত্যের মানে অহংকারের আরো পরিচয় চাও? জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদেরা, আমার সবার সমস্ত লোকেরা, আমার স্বদেশীয়রা, আমার দেশের লোকেরা তারস্বরে ঘোষণা করে, জোর গলায় বলে বেড়ায়, আমি নির্বোধ, আমি আমার নাকি বোধ বুদ্ধি নেই, আমি অত্যাচারী, আমি বিলাস সর্বস্ব, আমি সারাক্ষণ ফুর্তি করে বেড়াই, বিলাস করে বেড়াই। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। আমি যে সবার সমস্ত ষড়যন্ত্র শয়তানির খবর রাখি আজকে ভরা দরবারে আমি তাই জানিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমারই সভাসদদের আমার বিরুদ্ধে উত্তেজিত করো। তুমি ওয়াটস এতদিন আমার সভায় জায়গা পেয়েছো, আমার খেয়েছো, আমার পড়েছো, আর আমারই সভাসদদের কান ভাঙিয়েছো আমার বিরুদ্ধে, তাদের উত্তেজিত করেছো আমার বিরুদ্ধে। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে। কলকাতার ইংরেজদের এই যে চিঠি দিয়ে উপদেশ দিয়েছো আমার আদেশ ভেঙে কাজ করতে, মানে বিভিন্ন জায়গা আক্রমণ করতে, জানো এর শাস্তি কি? নবাব বলছে, জানো এটার কি শাস্তি হয়? ওয়ার্ডস বলছে, পানিশ মি, শাস্তি দিন আমাকে। ইউর এক্সিলেন্সি, মহামান্য নবাব, শাস্তি দিন। ইফ ইউ উইল, যদি আপনি এটা করেন। আই ক্যান অনলি সে দ্যাট, আমি শুধু এটুকু বলতে পারি যে
আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্য পালন করেছি। সিরাজ, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এক্ষুনি তুমি এই দরবার থেকে বেরো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে, ভবিষ্যতে তোমার কোম্পানি যদি ভালো ব্যবহার করে আমাকে আবার খুশি করতে পারে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, কোনো ভালো চারিত্রিক গুণওয়ালা ইংরেজকে আমার দরবারে স্থান দেব, তাও এখন নয়, যাও, তাও এই মুহূর্তে নয়। তুমি এই মুহূর্তে বেরো, তোমার মতো অসভ্য লোক এই মুহূর্তে বেরো, ভবিষ্যতে তোমাদের কোম্পানি ভালো ব্যবহার করলে তখন আমি অন্য কাউকে এই দরবারে ঠাই দেবো, যাও। হোয়াটস, ফেয়ারওয়েল ইউর এক্সিলেন্সি, বিদায় জাহাপানা। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন, মানে নবাবের সামনে থেকে বেরোনোর আগে মাথা নিচু করে নবাবকে অভিবাদন জানিয়ে চলে গেল। এবার রাজবল্লভ সিরাজকে ডেকে বলছে, জাহাপানা। সিরাজ বলছে, একটু অপেক্ষা করুন রাজা, রাজা আপনি একটু অপেক্ষা করুন, মশিয়েলা আপনি বলুন, মানে মশিয়েলা আসুন। মশিয়েলা বলছে, অ্যাট ইউর কমেন্ড ইউর এক্সিলেন্সি, আপনার আদেশ জাহাপানা, মানে আপনার যা আদেশ জাহাপানা, মানে আপনি বলতে বলছেন আপনি যা আদেশ দিলেন সেটা শিরোধার্য জাহাপানা। সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন, সিংহাসনের সামনে গিয়ে সঙ্গে সঙ্গে নবাবকে কুর্নিশ জানালেন। সিরাজ, তোমাদের কাছে আমি লজ্জিত। এটা কে মশিয়েলা? ফরাসি প্রতিনিধি, মনে রাখবে, ফরাসি প্রতিনিধি। তো সিরাজ প্রথমেই দেখো, একজন নবাব ফরাসির প্রতিনিধি, একজন মামুলি ফরাসি রিপ্রেজেন্টেটিভের কাছে বলছে, আমি সমস্ত ফরাসিদের কাছে লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলায় ব্যবসা করছো, আর আমার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করনি, তোমরা আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। আমি এটা জানি যে ইংরেজরা তোমাদের শত্রু, ইংরেজদের সঙ্গে আমাদের এই বাংলায় ব্যবসা করতে এসে তোমাদের গন্ডগোল হয়েছে আজকে, তেমন নয়। ইংরেজদের সঙ্গে তোমাদের বহুকাল আর কি যে ঝগড়া, সেটা আমি জানি। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না, তোমরা আমার দেশ পার করে নিজের দেশে গিয়ে একে অন্যের গলা টিপে মারলেও আমার কিছু বলার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। আমার রাজ্যে তোমরা উভয় শান্ত হয়ে থাকো, ইংরেজরা ফরাসিরা ভালোভাবে ব্যবসা করো, এটাই আমি চাই। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে, ইংরেজরা আমার পারমিশন না নিয়ে চন্দননগর অধিকার করেছে। চন্দননগরে তোমাদের যে বাণিজ্য কুঠি, ব্যবসা সেন্টার ছিল, সেটা ইংরেজরা দখল করে নিয়েছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থাপিত করেছে। তারা আমার কাছে দাবি করছে ফরাসিদের সমস্ত বাণিজ্য কুঠি তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমি যেন ইংরেজদের দিয়ে দিই। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছো, আমি জানি এই সমস্যার প্রতিকার চেয়ে, এই সমস্যার সলিউশন চেয়ে তুমি আমার কাছে এসছো। মশিয়েলা, উই হ্যাভ অলওয়েজ শোড ফর ইউর প্রোটেকশন ইউর এক্সিলেন্সি। এখানে মশিয়েলা বলছে, দেখুন জাহাপানা, আমি আমাদের এই অভিযোগের থেকেও এটা জানাতে আসিনি, আমরা চিরকাল চিৎকার করেছি আপনার সুরক্ষার জন্য, আপনি যাতে প্রোটেক্ট থাকেন, আপনি যাতে সুরক্ষিত থাকেন, এটার জন্য আমরা সারা জীবন চিৎকার করেছি, এটার দাবিতে আমি এসেছি। সিরাজ, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। সিরাজ বলছে, এই যে ইংরেজদের সঙ্গে আমি কলকাতা যুদ্ধ করলাম, এই কলকাতা জয় করতে গিয়ে, আর পূর্ণিয়া হচ্ছে বিহারে, পূর্ণিয়ার নায়েবে নাজিম গভর্নর ছিল শওকত জং। এই শওকত জং ছিল সিরাজের অন্যতম প্রতিদ্বন্দ্বী, এবং এই শওকত জং ছিল সিরাজের ছোট মাসির ছেলে। তো বলছে, আমি কলকাতা জয় করতে গিয়ে আর শওকত জংয়ের সঙ্গে সংগ্রাম করতে গিয়ে, এই দুটো যুদ্ধ করতে গিয়ে আমার বহু লোকক্ষয়, মানে বহু লোক মারা গেছে, বহু সৈন্য মারা গেছে, বহু অর্থ ব্যয়, বহু টাকা নষ্ট হয়েছে। আমার মন্ত্রিমণ্ডল এই মুহূর্তে যুদ্ধের পক্ষপাতী নয়, আমার সভাসদেরা, আমার মন্ত্রীরা এই মুহূর্তে যুদ্ধ করার পারমিশন আমাকে দেবে না। এরূপ অবস্থায়, এমন সিচুয়েশনে তোমার প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও, তোমাদের প্রতি, ফরাসিদের প্রতি আমার হৃদয়ের পূর্ণ সহানুভূতি আছে, তোমাদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে, কিন্তু আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমি তোমাদের
ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ইংরেজদের সঙ্গে এই মুহূর্তে গন্ডগোল করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো, আমি অক্ষম, আমাকে তোমরা ক্ষমা করে দিও। ভাবো, একজন নবাব, একটা সামান্য ফরাসি প্রতিনিধি যে নবাবের অনুমতিতে ব্যবসা করত, তার কাছে ক্ষমা চাইছে। সভা কিছুকাল স্তব্ধ রইল, সবাই কেউ কোনো কথা বলছে না। মুশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। মুশিয়েলাও বুঝতে পারছে নবাব সাহায্য করতে পারবে না, তিনিও মাথা নিচু করে চুপ করে দাঁড়ানো। পরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিয়া পরে মাথা তুলে নবাবের দিকে চাইলেন, আর ক্ষুব্ধ কণ্ঠে রাগী রাগী গলায় তিনি এই কথাগুলো বললেন। কি বলছেন একটু পড়ে নি। ইউর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস ইউর হেল্প, ইউর প্রোটেকশন, দো উইথ গ্রেট রিল্যাক্টেন্স, আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস। মানে বলছে, আপনি অনিচ্ছা সত্ত্বেও আমাদের সাহায্য ও সুরক্ষা দিতে প্রদান করতে অস্বীকার করছেন। মহামান্য নবাব, আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আপনার অনুভূতি ফিলিংস বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড দ্য প্রিডিকমেন্ট ইউ আর ইন। আপনি কেমন পরিস্থিতির মধ্যে আছেন, কেমন কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, সেটাও আমি বুঝতে পারছি। আই এম সরি ফর ইউ, আমি আপনার জন্য দুঃখিত। অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলফ, এমনকি আমি আমাদের জন্যেও, ফরাসিদের কথা মনে করেও দুঃখিত। উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দিস ল্যান্ড। আমাদের এই এই ভূমি, এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যেই দেশটাকে আমরা ধীরে ধীরে ভালোবাসতে শিখেছিলাম। অ্যালাউ মি ইউর এক্সিলেন্সি, মহামান্য নবাব, আপনি আমায় অনুমতি দিন, আপনি আমায় অ্যালাউ করুন। অ্যালাউ মি ইউর এক্সিলেন্সি টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন আ গ্রেট ডেঞ্জার। হে মহামান্য নবাব, আপনাকে আমি সতর্ক করছি, আপনি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন। অন আওয়ার ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড, আমরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর, ডিপার্চার মানে বিদায় গ্রহণ বা চলে যাওয়ার পর, বেরিয়ে যাওয়ার পর, দ্য স্মাদ ফ্লেম মানে ধিক ধিক করে আস্তে আস্তে জ্বলতে থাকা আগুন, উইথ ব্রাস্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইউর কিংডম অ্যান্ড পিপল। আমরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন বা চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে এবং আপনার রাজ্য আর প্রজাদের ধ্বংস করে দেবে। এখানে মশিয়েলার বক্তব্য এইরকম যে, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, আপনি মানে আমাদের সাহায্য দিতে পারবেন না, যে এটা আপনি অনিচ্ছা সত্ত্বে বলছেন। কেন বলছেন আমরা বুঝতে পারছি। আমরা সতর্ক করে দিই যে আপনি বিপদে আছেন, আর আমরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিপদ আরো বাড়বে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। নবাব নিজের সিংহাসন থেকে নেমে মশিয়েলার সামনে এসে দাঁড়ালো। খুব বিনয়ের সঙ্গে, খুব ঠান্ডা মাথায় বলছেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। আমার বিপদ সম্পর্কে আমাকে তুমি সচেতন করে তুমি যে আমায় কতটা ভালোবাসো বন্ধু, সেটাই বুঝিয়েছ। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। তখন যেন আমায় ভুলে যেও না বন্ধু। সিরাজ বলছে, আমি সব সমস্যা মিটে যাক, প্রয়োজন হলে তোমাদের আবার ডাকবো। এখন চলে যাচ্ছ, যাও, তখন কিন্তু আমায় ভুলে যেও না। মুশিয়েলা বলছে, আই নো, আমি জানি, উই শ্যাল নেভার মিট, আমাদের আর কোনোদিনও দেখা হবে না। দুজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, বিদায় জাহাপানা, কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজকে নমস্কার জানিয়ে চলে গেল মুশিয়েলা। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। আমাদের প্রিয়জনরা যখন চলে যায়, আমরা তার পিছনে খানিকটা দূরে এগোই, কি বলবো বুঝতে পারি না। তারপর দ্রুত ফিরিয়া আসিয়া রাজবল্লভের নিকট আসিয়া কহিলেন, সিরাজ বলছে, আপনি যেন কি বলিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন রাজা। এই যে রাজামশাই, আপনি আমায় কি বলতে চাইছিলেন তখন? রাজবল্লভ, এখন সে কথা নিরর্থক, এখন সে কথা বলার কোনো মানে হয় না। নাটকের পরের অংশ পড়াবো, আমি যেটুকু পড়ালাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমরা জানতে চাইছো সম্রাট এক্সক্লুসিভ বই মাধ্যমিক 27-এর জন্য কবে বেরোবে। আমাদের বই প্রতিবার নতুন করে ছাপা হয়, আমরা বই তৈরির কাজ জোর কদমে শুরু করে দিয়েছি।
আমাদের বইয়ে যেহেতু রচনা বা ইংরেজি রাইটিং অংশে সাম্প্রতিক অর্থাৎ একদম রিসেন্ট যেগুলো ঘটে গেছে এইগুলোও আমরা অ্যাড করি, তাই আমরা বই একটু দেরিতে প্রকাশ করি, রয়ে সয়ে প্রকাশ করি। তোমাদের এটুকু কথা দিচ্ছি, জুন মাসের মাঝামাঝিতে তোমরা আশা করি বই পেয়ে যাবে। বই রেডি হয়ে গেলে বা যখন একদম 90% রেডি হয়ে যাবে তার আগে আমি ইউটিউবে ভিডিও করে সবটা জানিয়ে দেব। তাহলে এখন দেখে নিই নাটকের পরবর্তী অংশ। আসলে যখন ইংরেজ প্রতিনিধিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই দরবারের মধ্যে, নবাবের দরবারের মধ্যে ইংরেজদের যে কটা চামচা ছিল তার মধ্যে একটা হচ্ছে রাজবল্লভ। সেই রাজবল্লভ ভেবেছিল যে নবাবকে বলি আপনি তাড়াবেন না, ওর হাতে পায়ে ধরুন, ওর কাছে ক্ষমা চেয়ে ইংরেজ প্রতিনিধিকে আমাদের এই দরবারেই রেখে দিন। তাই এখনো বলছে, রাজবল্লভ বলছে সে কথা এখন বলা নিরর্থক, মানে তখন জানালে হতো, এখন তো সে কোথায় চলে গেছে। সিরাজ হাসিয়া বলিলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। বলতে বলতে তিনি আস্তে আস্তে হেঁটে সিংহাসনের দিকে যাচ্ছেন। রাজবল্লভ এবার বলছে, ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো, ওয়ার্ড সাহেবকে ওরকম করে না তাড়ালেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন। সিরাজ, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, মানে অন্য দেশের কথা ছাড়ুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। মানে ইংরেজরা যা করছে অন্যদের কথা ভাবা লাগবে না, আগে আপনি নিজের দেশের কথা ভাবুন। এবার জগৎ শেঠ, এটাও ইংরেজদের আর একটা দালাল, এ প্রচন্ড ধনী লোক ছিল। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন তো কিছুই ভাবেননি জাহাপানা, মানে যখন আপনার এসব ভাবার দরকার ছিল, দেশটা যখন বিপদে পড়েনি তখন তো আপনি কিছুই ভাবেননি। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিল। এই কথা শুনে সিরাজ সিংহাসনের দিকে উঠছিল, উনি আবার উল্টে তাকালো জগৎ শেঠের দিকে। সে অপরাধকে আমি বারবার স্বীকার করিনি। সিরাজ বলছে, আমি যে উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ নিতে পারিনি সেটা তো আমি বারবার স্বীকার করেছি। আপনার সকল অভিযোগ অবনত মস্তকে গ্রহণ করেছি। আপনারা আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন আমি মাথা নিচু করে সেগুলো শুনেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনারা আমার বিরুদ্ধে যত কটু কথা, খারাপ কথা বলেছেন আমি কখনো সেসবের কোনো রকম সেই সব কথার কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা একজন নবাবের বিরুদ্ধে প্রশ্ন করছেন, আপনারা নবাবের নামে কুৎসা করছেন, আপনাদের স্পর্ধা নিয়ে আমি কোনোদিনও প্রশ্ন করিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন। আগেকার দিনে চ আর ছ কিন্তু উল্টো বলা হতো, দেখবে রটিয়েছেন মানে আমরা বলি রটিয়েছেন, তো বলছে সারা দেশে আপনার সারা দেশে আমার নামে দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় করতে চান আপনারা, আপনারা আর আমাকে কত ছোট করবেন দেশের লোকের কাছে, আমার সভাসদদের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে আমার নামে কুৎসা করে করে সবার চোখে আমাকে ছোট করেছেন, আপনারা আর আমাকে কত ছোট করবেন। জগৎ শেঠ মানে ঝটপট উত্তর দিচ্ছে, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, মানে আপনাকে ছোট করে আমাদের লাভ কি? সিরাজ, স্বার্থ সিদ্ধি, আপনারা তো স্বার্থ সিদ্ধি করতে চান। জগৎ শেঠ বলছে, স্বার্থের সন্ধানে যদি নিযুক্ত থাকতাম, মানে আমরা যদি আমাদের স্বার্থের কথা ভাবতাম তাহলে। সিরাজ, বলুন তাহলে, মানে বলতে এবার বলছে জগৎ সেন, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন, মানে আমাদের যদি স্বার্থ হাসিল করার ব্যাপার হতো না, আপনাকে লাথি মেরে ফেলে এখানে একটা নতুন নবাব বসাতাম। ভাবো, নবাবের সামনে দাঁড়িয়ে সামান্য একজন ব্যবসায়ী, হ্যাঁ তার হয়তো অনেক টাকা কড়ি আছে, সে এই কথাটা বলছে। সিরাজ, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? জগৎ সেন, আপনার উপদ্রবই আমার মনে এত সাহস এনে দিয়েছে। মানে ভাবো, তুমি তোমার স্কুলের বোঝো ব্যাপারটা, আমি এটা বলছি না, এটা করো। একটা উদাহরণ, তুমি হেড স্যারের মুখের উপর দাঁড়িয়ে বলতে পারো, আমরা যদি স্বার্থের কথা ভাবতাম এতদিন আপনাকে এখান থেকে তাড়িয়ে অন্য কাউকে আনতাম। তো এই রকম জগৎ শেঠ, আপনার উপদ্রব আমাদের মনে এই সাহস এনে দিয়েছে। সিরাজ, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতা আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। আমি সবকিছু মেনে নিই, সহ্য করে নিই, প্রতিবাদ করি না, তাই আপনাদের এত স্পর্ধা বেড়েছে। মির্জাফর, এবার মির্জাফর বলছে, এও নেগেটিভ চরিত্র, জগৎ শেঠও নেগেটিভ চরিত্র। মির্জাফরকে নবাবের প্রধান সেনাপতি, কিন্তু এ ছিল ইংরেজদের তাবেদার। আর তোমরা জানো এই বিশ্বের
সবচেয়ে বড় প্রতারক হচ্ছে মির্জাফর। মির্জাফর, মহারাজ মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলের অপমান করছেন। জগৎ শেঠ একজন মানি লোক, অনেক ধনী ব্যক্তি, ব্যবসায়ী ব্যক্তি। এর আগে ওয়াট সাহেব একজন ইংরেজ প্রতিনিধি, মানি ব্যক্তি, সম্মাননীয় ব্যক্তি। এদের অপমান করে আপনি আমাদের সকলের অপমান করছেন। সিরাজ, সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন? রাজবল্লভ, আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি। রাজবল্লভ বলছে, আমরা যা আপনার বিরুদ্ধে বলেছি একটা মিথ্যে কথাও বলিনি। সিরাজ, সত্যাশ্রয়ী রাজা, ঠিক আছে রাজা, আপনি তো বড় শক্তিবান, আপনি বলুন, সিংহাসনে আরোহণের পর, সিংহাসনে বসবার পর এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? আমি কোন খারাপ কাজটা করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রাম করশ্রামের অবসর দিয়েছেন, বলুন। রাজ বলল, আপনার দৈনন্দিন জীবন যাপন প্রণালী তো আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়, মানে আপনার ডেইলি লাইফ আমরা তো মুখস্থ করে রাখি না, আপনি কখন ঘুমন, কখন কি করেন। সিরাজ, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনি নির্ভুল বলতে পারেন? মানে আমি কবে, কোথায়, কোন খারাপ কাজটা করেছি তা আপনারা ঠিক নির্ভুলভাবে বলে দিতে পারেন? রাজবল্লভ, পারি এই জন্যেই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ, পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে গেছেন। এইখানে বাজার চলতে কোনো নোট বই এটা পাবে না যে হোসেন কুলি কে, আর হোসেন কুলি প্রাণ দিয়ে কিভাবে বুঝিয়ে গেছে পাপ কখনো চাপা থাকে না। মনে রাখবে, সিরাজের বিধবা মাসি ঘসেটি এবং সিরাজের মা আমিনা দুজনের সঙ্গে একজন সেনাপতি হোসেন কুলির অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তখন দাদু আলীবর্দী খাঁর নির্দেশে সিরাজ এই হোসেন কুলিকে প্রকাশ্য রাস্তায় হত্যা করেছিল। তাই সিরাজ বলছে, পাপ যে কখনো চাপা থাকে না, হোসেন কুলি মরে সেটা প্রমাণ করেছে। রাজবল্লভের সামনে দাঁড়িয়ে সিরাজ বলছে, নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? মানে আমি হোসেন কুলি অপরাধ করেছে তাকে মেরেছি। রাজবল্লভ, পাপ যে চাপা থাকে না, আমি আপনাকে মেরে কি সেটা প্রমাণ করব? রাজবল্লভ মাথা নিচু করিলেন, মানে রাজবল্লভের আর বলার কিছু নেই, সে চুপ করে গেল। এবার সিরাজ আবার বলছে, শেঠজি, মানে এই যে জগৎ শেঠ, জাফর আলী খা, জাফর আলী খা হচ্ছে মির্জাফরের পুরো নাম। মির্জাফর, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন, দেখুন যেই বলেছে একে মারবো দেখুন এর মুখ কেমন নিচু হয়ে গেছে। মির্জাফর রেগে গিয়ে বলছে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। বলছে, জাহাপানা, আপনি সম্মাননীয় ব্যক্তিদের যদি এইভাবে অপমান করতে থাকেন, আমি তলোয়ার ধরে শপথ করছি আপনার হয়ে আমি একটা যুদ্ধও করব না, আপনাকে কোনো যুদ্ধে সাহায্য করব না। কে বলছে এই কথা? নবাবের প্রধান সেনাপতি বলছে। এইটা শুনে খেপে গেছে মোহনলাল। একে একজন ভালো ব্যক্তি, একজন সেনাপতি, মানে প্রধান সেনাপতির আন্ডারে থাকা একজন সেনাপতি নাম মোহনলাল। সে উত্তর দিয়ে বলছে, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহ সালার? সিপাহ সালার মানে প্রধান সেনাপতি। তো বলছে, আচ্ছা আপনি বলছেন আপনি নবাবের হয়ে অস্ত্র ধারণ করবেন না, তা আপনি আজ অব্দি কতবার নবাবের হয়ে অস্ত্র ধারণ করেছেন? মির্জাফর বলছে, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল। ও, এবার মির্জাফর বলছে, বুঝতে পেরেছি মোহনলাল, পূর্ণিয়ার যুদ্ধে তুমি শওকত জংকে হত্যা করেছো, তাই তোমার আজকে এত অহংকার, তুমি আমার মুখে মুখে কথা বলছো। এবার মীর মদন, এও একজন সেনাপতি, যে মির্জাফরের আন্ডারে থাকে। তো এবার মীর মদন বলছে, কোনো যুদ্ধের কৃতিত্ব না দেখিও আমি জিজ্ঞেস করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয়, মানে কলকাতা জয় করলো নবাব যুদ্ধ করে, আর লাস্ট এই যুদ্ধ হলো শওকত জংকে মারা পূর্ণিয়ার যুদ্ধে, এই পর্যন্ত সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? মানে আপনি কবে নবাবকে সাহায্য করেছেন, কবে নবাবের হয়ে যুদ্ধ করেছেন আপনি বলুন তো? মির্জাফর রেগে গিয়ে বলছে, জাহাপানা, নিচের এই স্পর্ধা, আমার থেকে জুনিয়র এরা, আমার আন্ডারের সেনাপতি এরা, এদের এত স্পর্ধা। মোহনলাল বলছে, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এটা আমিও জানি, যারা নিচ পদস্থ কর্মচারী, যারা জুনিয়র, তাদের সিনিয়রদের কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনি সবসময় মনে থাকে, তেমন এ কথাও কি মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়?
মোহনলাল বলছে, আপনি যেরকম এটা সবসময় মনে রাখেন জুনিয়ররা সিনিয়রদের সমালোচনা করতে পারবে না, আর আপনি যে একজন নবাবের সমালোচনা করেন তার বেলা আপনি তখনই কথা মনে রাখেন না। এবার মীর মদন বলছে, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি যেমন আমির, ওমরাহ, রইস রাজা মনে করেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথা খাই না, এই কথা তাদের মনে রাখা উচিত। মীর মদন বলছে, রাজ্যের সব সেনাপতিরা মনে করে নবাব অসহায়, নবাবকে কেউ সাহায্য করার নেই, কিন্তু মনে রাখবে আমরা নবাবের নেমক বৃথা খাই না, আমরা নেমক হারাম নই। মির্জাফর, এইসব অর্বাচীন দিয়েই নবাব যখন, এবার মির্জাফর বলছে এইসব অর্বাচীন দিয়ে, এই কথা শুনে মির্জাফর বলছে এইসব অর্বাচীনকে দিয়েই নবাব যখন কাজ চালাবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন রায়দুল্লভ, এই দরবার আমরা ত্যাগ করি। বলছে আচ্ছা, এইসব অর্বাচীন, এইসব মূর্খকে দিয়ে যখন নবাব নিজের রাজসভা চালাতে চায়, চালাক, চলুন আমরা সবাই বেরিয়ে যাই। নবাব থাকুন তার কর্মক্ষম, মানে কাজ করতে যে অক্ষম, শক্তিমান পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন তো রয়েছে, তখন আর ভাবনা কি, চলুন চলুন। মানে সবাই বলছে থাক, নবাবের তো মোহনলাল, মীরমদন আর গোলাম হোসেন রয়েছে, নবাব তাদের নিয়েই থাকুক, আমরা নবাবের রাজদরবার ছেড়ে চলে যাচ্ছি। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করিলেন, সবাই চলে যাওয়ার আর কি উদ্যোগ শুরু করেছেন, মানে চলে যাচ্ছেন। নবাব বলেন, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? মির্জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহ সালারের কাছে হোয়াটসঅ্যাপ যে পত্র লিখেছেন সেই পত্র বার করুন। এইবার নবাব বলছে, ও সিপাহ সালা মানে হচ্ছে এখানে মির্জাফরের কথা বলা হচ্ছে যে আপনারা দরবার ত্যাগ করবেন, দাঁড়ান, আপনারা দরবার ত্যাগ করতে পারবেন না, আপনাদের আমি বন্দি করব। আপনার কাছে অর্থাৎ মির্জাফরের কাছে ওয়াটস কি চিঠি লিখেছিল সেটা চলুন বের করা হোক। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। মির্জাফর বলছে, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? বিস্ময়বোধক চিহ্ন, মানে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি। সিরাজ, হ্যাঁ নবাবের সিপাহ সালার, হ্যাঁ নবাবের প্রধান সেনাপতি খোজা পিদ্রুর মারফত। খোজা পিদ্রুকে, তিনি ছিলেন আর কি বাংলার নবাবী আমলের সময় তিনি একজন অত্যন্ত প্রভাবশালী আর্মেনীয় বণিক ছিলেন। তিনি এই যে সিরাজকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা, এর একজন ষড়যন্ত্রকারীও ছিলেন। তো বলছে খোজা পিদ্রুর মারফত, খোজা পিদ্রুর হাত দিয়ে ওয়াটস এই পত্রখানি, এই চিঠিটা আপনার উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, দেখতে চান, কিন্তু আপনার দুর্ভাগ্য চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে। মির্জাফর, নবাবের অনুগ্রহ, মানে নবাব যদি অনুগ্রহ করে চিঠিটা দেখান। সিরাজ, সভাসদদের শুনিয়ে দেব। মির্জাফর, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপানা, মানে চিঠিতে কি লেখা আছে আমি তো জানি না। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহ সালার, আপনি আমার প্রধান সেনাপতি। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে। মানে চিঠিটা যদি আপনাকে দেখাই, যে উদ্দেশ্যে এই চিঠিটা পাঠানো হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে। মির্জাফর, জাহাপানা, তাহলে কি কি করবেন স্থির করেছেন? তাহলে আপনি আমার কি করবেন বলুন নবাব, আপনি কি করতে চাইছেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বিবেচনা করেন? মির্জাফরকে বলছে, বলুন তো, যারা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাজদ্রোহী, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? মির্জাফর চুপ করে থাকলেন। সিরাজ ফিরে বলছে, রাজা রাজবল্লভ কি বলেন? আচ্ছা রাজবল্লভ রাজা, বলুন তো, যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কি হয়? রাজবল্লভ, আমারও গোপন লিপি টিপি কি জাহাপানা আবিষ্কার করেছেন? রাজবল্লভ ভয় পেয়ে গেছে, বলছে, আমারও কি কোনো গোপন চিঠি টিঠি আপনি পেয়েছেন নাকি? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি,
তিনি এত কাঁচা কাজ করবেন না জাফর আলী খা। আমি জানি আপনি অত্যন্ত ধূর্ত লোক, আপনি এত কাঁচা কাজ করবেন না, আপনার কোনো চিঠি টিঠি পাইনি। মির্জাফর বলছে, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান, মানে এই সবার সামনে আমার কোনো বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন। তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। নবাব সিংহাসন থেকে নেমে মির্জাফরের কাছে এলো। সিরাজ, জাফর আলী খা মানে মির্জাফর, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, আজ বন্ধুত্ব করার দিন। নবাব ভেবেছিল আমি আমার বিরুদ্ধে যেসব সভাসদেরা, এদের বিরুদ্ধে আমি চাইলেই কঠিন পদক্ষেপ নিতে পারি, শাস্তি দিতে পারি, কিন্তু এদের শাস্তি দেব না। আমি এদের মোটিভেশনাল কথা বলে এদের হৃদয় বদলাবো, এদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবো। দেখো নবাব কতটা নত হচ্ছে সাধারণ কর্মচারীদের সামনে। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা, যে আজ আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, যে আমাকে শুধু আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। সিরাজ সবার সব অপরাধ ক্ষমা করে বলছে, আপনাদের কাছে আমার ভিক্ষা, আপনারা কেউ আমাকে বাংলার এই দুর্দিনে ছেড়ে যাবেন না। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ, আবারও বিচার রাজা। রাজবল্লভ, বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভব। দেখো কত বড় দালাল, এখনো বলছে যে আপনি এখনো যান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিটমাট করে নিন। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? আপনারা তো এতদিন ওয়াটসের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশলেন, আপনারা কি তাদের মন বুঝতে পারেননি? কলকাতার সৈন্য সমাবেশ, কলকাতায় সেনা এনে জড়ো করা, চন্দননগর আক্রমণ করা, কাশিম বাজারের দিকে অভিযান করে আসা, সবে কি শান্তি স্থাপনের প্রয়াস? এগুলো কি তারা শান্তির তৈরির জন্য করেছিল, নাকি বাংলাকে অশান্ত করবার জন্য করেছে? জগৎ শেঠ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে সব কিছুই হতো না। আপনি কেন কলকাতা আক্রমণ করলেন? ওজন্যই তো ওরা সব করেছে। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, তাহলে আমিও কলকাতা আক্রমণ কলকাতার দুর কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? তারা যদি বাংলার বুকে দুর্গ তৈরি না করত বা এখানে সেনা এনে জমা না করতো, তাহলে তো আমার আক্রমণ করা লাগতো না। বাংলা তো অরাজক ছিল না, বাংলায় অরাজকতা ছিল না, তাহলে কেন তারা এটা করলো? মির্জাফর, আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা, মানে আপনি এখন আমাদের কি করতে বলছেন জাহাপানা? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে সাহায্য করুন। আপনাদের সকলের চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, আপনাদের মিলিত প্রচেষ্টার ফলে আমরা যদি এই বিপদটা কাটিয়ে উঠতে পারি, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসাবেন, আপনারা আমার বিচার করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব, সেদিন আপনারা যা বলবেন আমি তাই করব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেবো। আপনারা যদি বলেন আমি বাদ দিয়ে অন্য কেউ সিংহাসনে বসলে ভালো হয়, তাহলে আমি এই সিংহাসনও সেদিন আনন্দিত মনে, হৃষ্ট মনে ছেড়ে দেব। সকলে নীরব রইলেন। মির্জাফরের উদ্দেশ্যে নবাব বলছে, জাফর আলী খা, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি শুধু আমার প্রধান সেনাপতি নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে, অনেকে মোহের বশে, অনেকে লোভের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। অনেক সময় মানুষ অনেক অন্যায় কাজ করতে আর কি শুরু করে, বা অন্যায় কাজ করার কথা ভাবে, কিন্তু কর্তব্যের আহ্বানে, কিন্তু যখন কর্তব্যের ডাক সে শুনতে পায়, যখন তার নিজের কর্তব্যের কথা তার মনে পড়ে যায়, সে মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে উঠে দাঁড়াতে পারে, সেই তো পুরুষ।
সে পৌরুষ আপনার আছে, আমি জানি আপনি সেই রকম পারবেন, আপনি সেই রকম মানুষ, হয়তো মোহে পড়ে ভুল করে কিছু একটা করে ফেলেছিলেন, কিন্তু যখন লোভ মোহ জয় করতে পারবেন, নিজের মেরুদণ্ড সোজা করে আপনি দাঁড়াতে পারবেন। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিলেন, মানে সবার মুখের দিকে নবাব তাকালেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ। দেখো, সবার নামের আগে এক একটা বিশেষণ, সবাইকে খুশি করবার জন্য নবাব বলছে, হে রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, ভগবানের প্রদত্ত ভাগ্যে যিনি এত ধন সম্পত্তির অধিকারী সেই জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, যে কয়জন আর কি ওনার বিরুদ্ধে বিরুদ্ধে ছিল, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। মনে রাখবে, বাংলা হিন্দুদেরও নয়, বাংলা মুসলমানেরও নয়, হিন্দু মুসলমানের মিলিত গুলবাক ফুলের বাগান হলো এই বাংলা। আর সেই বাগানের এক বৃন্তের দুটি কুসুম হলো হিন্দু মুসলমান। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও আমি মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অভিযোগে কেউ আমরা অপরাধী নই। মানে উনি বলছেন, আমি মুসলমান, আপনারা সবাই হিন্দু, আমি জীবনে যদি কোনো অন্যায় করে থাকি, হিন্দু মুসলমান সবার প্রতিই করেছি, আমি জীবনে যত আঘাত পেয়েছি, হিন্দু মুসলমান সবার কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অভিযোগে কিন্তু আমি অভিযুক্ত নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না, আমি মুসলমান বলে আপনারা শুধুমাত্র এই কারণে আমার আমার প্রতি রেগে থাকবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, সেই ঐতিহাসিক সংলাপ, সেই হৃদয় কেঁপে যাওয়ার মতো সংলাপ। সিরাজ বলছে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্যমানা জননী নিশা বসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করবে সেই মরণের অভিযান। মানে কি? সিরাজ বলছে, বাংলার ভাগ্যের আকাশে আজকে দুর্যোগের ঘন ঘটা, বাংলার দূর সবুজ প্রান্তরে আজকে দেখা যাচ্ছে রক্তের আলপনা, সূর্য ডুবতে চলেছে, জাতির সৌভাগ্য সূর্য, বাঙালি জাতির সৌভাগ্য ধ্বংস হতে চলেছে, সন্তান ঘুমিয়ে আছে, আর সন্তানের মাথার কাছে বসে মা কাঁদছে, মা ভাবছে কখন এই রাত্রির কাটবে, এই মাকে কে আশা দেবে, কে নিজের জীবন দিয়েও এই যে মৃত্যুর অভিযান শুরু হতে চলেছে এটাকে রক্ষা করবে, বন্ধ করবে। মির্জাফর শুনে পুরো গলে গেল, বলছে, জাহাপনা, নবাব, মানে আপনি কি বলছেন? সিরাজ, আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই পারেন, হ্যাঁ মির্জাফর আপনি পারেন এই ইংরেজদের আগ্রাসন, এই অন্ধকার সব দূর করতে। মির্জাফর, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যে কথা, সবচেয়ে বড় প্রতারণা এই সেই লাইন, যে আমি আজকে তো আমি শপথ করছি আমি চিরকাল আপনার সঙ্গে থাকব। কিন্তু বেঈমান নেমোখারাম মির্জাফর থাকেনি, সেই কারণেই বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল। মির্জাফর যখন বলল আমি নবাব আপনাকে সবসময় সাহায্য করব, এবার তার আন্ডারে এতক্ষণ যারা গন্ডগোল করছিল, মোহনলাল আর মীরমদন কি বলছে? মোহনলাল বলছে, আমিও শপথ করছি সিপাহসালার সকল নির্দেশ মাথা পেতে নেব। ঠিক আছে, আমিও শপথ করলাম আপনার সব নির্দেশ আমি মাথা পেতে নেব। মীরমদনও বলল, হ্যাঁ তার আদেশে হাসি মুখেই মৃত্যুবরণ করব। ঠিক আছে নবাব, মানে সিপাহসালার মানে প্রধান সেনাপতি মির্জাফর, আপনি যে আদেশ দেবেন সেটা মেনে চলবো, প্রয়োজনে হাসি মুখে মৃত্যুবরণ করব। সিরাজ এটা শুনে বলছে, আমি আজ ধন্য, ধন্য, ধন্য। অর্থাৎ সিরাজ চেয়েছিলেন তার বাগ্মিতা, তার মুখের যে বচন, তার মধ্যে দিয়ে সবার মধ্যে একটা জাতীয়তা বোধ জাগাতে, যারা ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তাদেরকে ভালোবেসে সঠিক পথে নিয়ে আসতে। যখন সবাই বলছে হ্যাঁ, সে মানে যখন মির্জাফর বলছে আমি আপনার সব কথা মেনে নিলাম, তখন সিরাজ বলছে আমি আজ ধন্য। এবার গোলাম হোসেন বলছে, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন, আপনি আমাকে পলাশির কথা মনে করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলাশি,
সিপাহশালার পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে, অর্থাৎ আমাদের সেনা নিয়ে ওখানে ঠিকঠাকভাবে দাঁড় করাতে হবে। ক্লাইভের নেতৃত্বে লর্ড ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ, কোম্পানির সেনারা ওই পথেই এগিয়ে আসছে, ওই পথ দিয়েই আক্রমণ করতে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করার জন্য রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে, এরা হচ্ছে কে? আমি আগে কি বলেছিলাম? মীর জাফর প্রধান সেনাপতি। আর এই যে যাদের নাম বললাম, এরা এর আন্ডারে থাকা সেনাপতি। এরা সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবাহ হয়ে থাকবো। আপনাদের আমি আর এই দরবারে আবদ্ধ রাখবো না, আটকে রাখবো না। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন, দ্রুত আপনারা পলাশী যাত্রা শুরু করুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ মানে সেনাপ্রধানরা, পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন। রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়ে পড়িয়া মানে সিংহাসনের দিকে ঝুঁকে পড়ে সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন। ঘাড় ফিরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন, ঘাড় ফিরিয়ে আসতে ডাকলেন, গোলাম হোসেন। যা বানা? সিংহাসন কি টলছে? মানে আমি কি আর এই সিংহাসনে বসে থাকতে পারবো না? গোলাম হোসেন, না জাহাপানা। সিরাজ, ভালো করে দেখো তো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, ঘসেটি বেগমকে? সিরাজের বিধবা মাসি। তিনি চেয়েছিলেন এই আর কি নবাব হতে। তিনি তো মেয়ে মানুষ, নবাব হতে পারবে না। তাই তিনি একজন সন্তান দত্তক নিয়ে, একটা পুত্রকে দত্তক নিয়ে তিনি ভেবেছিলেন তার ছেলেকে নবাব বানিয়ে তিনি আসল নবাব হবেন। কিন্তু সিরাজ নবাব হয়ে যাওয়াতে তার আশা পূর্ণ হয় না। তাছাড়া ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে যুক্ত হয়ে নানা ষড়যন্ত্র করছিল। সিরাজ ঘসেটি বেগমের বাড়ি থেকে তুলে এনে নিজের বাড়িতে রেখে দিয়েছে। সেই ঘসেটি বেগম সিরাজের বড় মাসি এসছে। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। আরে সিংহাসনের দিকে তাকিয়ে কি দেখছিস রে মূর্খ? নিজের বিবেকের দিকে তাকা। সিরাজ কে? দ্রুত ঘুরিয়া দাঁড়াইয়া ঘসেটিকে দেখিয়া হাসিয়া বলিলেন, ও আপনি? কাছে অগ্রসর হইলেন, মাসির কাছে এলো। কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। মাসি, কোনো দরকার? তো আমাকে ডাকতে পারতে, আমি গিয়ে তোমার সঙ্গে দেখা করতাম। দেখো, সিরাজ এত ভালোভাবে ডাকলো, ঘসেটির উত্তর কেমন? নবাবের অবসরের বড়ই অভাব। না, নবাবের টাইমের তো খুব অভাব, তাই না? সিরাজ, বিপদ এমনি ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়ছি। ঘসেটি বলছে, এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জংকে রণক্ষেত্রে নিহত, মানে তুমি যুদ্ধক্ষেত্রে হত্যা করেছ, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? সিরাজ, কোম্পানির ফৌজ কাশিমবাজারের অভিমুখে অভিযান করেছে। সিরাজ বলছে, জানো মাসি, কোম্পানির ফৌজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা কাশিমবাজারের দিকে এগোচ্ছে। ঘসেটি করেছে? মানে বাবা, কি ভালো খবর, ওরা এগোচ্ছে। সিরাজ, তেমনি সংবাদ পেয়েছি। ঘসেটি, তাহলে মুর্শিদাবাদেও আসবে? তার মানে ওই সৈন্যরা মুর্শিদাবাদে আক্রমণ করবে? সিরাজ, তেমনি দুর্দিন কে কামনা করে মা? মানে বলছো, ওমা, ওই রকম দুঃসংবাদ, মানে ওইরকম একটা ঘটনা, ওরকম একটা খারাপ দিন আসবে, এটা তো কেউ কামনাও করে না। আমি তো ভাবতেই পারি না যে ওরা এসে আমার মুর্শিদাবাদ আক্রমণ করবে। ঘসেটি, দুর্দিন না, সুদিন। বলো যে ওটা খারাপ দিন না, ওটা একটা অত্যন্ত শুভ দিন হবে। সিরাজ, সুদিন? ঘসেটি বলছে, সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয় মানে আমাকে বন্দি করে রেখেছিস, আমি বন্দি দশা থেকে মুক্তি পাবো, তোর পতন ঘটবে, তোর মৃত্যু ঘটবে, এটা সুদিন নয়। সিরাজ, আপনি বুঝতে পাচ্ছেন না আপনি কি বলছেন? ঘসেটি, বেশ বুঝতে পাচ্ছি। অন্তরে যে কথা দিন রাত গুমরে গুমরে মরেছে, মানে যা আমি কাউকে বলতে পারিনি, সেই তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসিকে তুমি বাড়ি ছাড়া করেছো, মাসির সর্বস্ব লুটে নিয়েছো, মাসির যত ধন সম্পত্তি টাকা কড়ি ছিল সব লুট করে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো। মাসি তা ভুলবে? সিরাজ, অকারণে অভাগাকে তিরস্কার করবেন না। বলছে, মাসি, আমি বিনা কারণে আমি অভাগা, আমাকে অপমান করবেন না। ঘসেটি বলছে, অকারণ? সিরাজ, নয়তো কি? ঘসেটি, মতিঝিল কে অধিকার করেছে?
ঘসেটির প্রাসাদ ছিল মতিঝিল, বলছে আমার মতিঝিল প্রাসাদ কে অধিকার করেছে, আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে, আমার জমানো টাকা কড়ি কে লুট করেছে, কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে, তুমি নওদস্যু। সিরাজ, মতিঝিল তো আপনারই রয়েছে মা, তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? বলছে যদি মতিঝিল আমারই থাকে তাহলে আমি কেন আমার প্রাসাদে যেতে পারি না? সিরাজ, রাজনীতির কারণে। ঘসেটি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, মানে তোমার রাজনীতির সঙ্গে আমার কিসের সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। আমি তোমার প্রতি প্রতিহিংসা পরায়ণ। সেই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেই দিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। আমার প্রতিহিংসা, আমার বুকের আগুন সেই দিন নিববে যেদিন আমার বাড়ি তুমি যেভাবে দখল করেছো, তোমার এই প্রাসাদ যেদিন অন্য কেউ দখল করবে, তোমাকে ওই সিংহাসন থেকে ফেলে, তোমাকে এই সিংহাসন থেকে ফেলে দিয়ে শওকত জংয়ের মতন যেদিন তোমাকে মানে কেউ হত্যা করবে, কথাটা আর বলতে পারিনি। লুৎফা ছুটে এসেছে, নাম লুৎফান নেশা, নবাবের বেগম, নবাবের বউ আর কি, লুৎফা। মা মা তোমার মুখের কথা শেষ করো না মা। দেখো লুৎফা কত ভালো, যে তার স্বামীকে মৃত্যুর অভিশাপ দিচ্ছে, লুৎফা না রেগে বলছে মা মা তুমি তোমার এই অভিশাপ শেষ করো না। ঘসেটি, নবাব মহিয়সী, উরি বাবা, এসেছেন নবাব নন্দিনী। লুৎফা, নবাব মহিয়সী নই মা, তোমার কন্যা, আমি তোমার মেয়ে, আমি কোনো নবাব মহিয়সী নই। ঘসেটি, নবাব মহিয়সী নও? আজ ভাবছো খুব বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে, মানে আমার মতো বন্দি বিধবা হয়ে তোমার জীবনযাপন করতে হবে। নবাব মহিয়সী মানে নবাব যাকে সম্মান করে ভালোবাসে সেই নারীকে বলে নবাব মহিয়সী। লুৎফা যখন শুনছে, মানে দেখো একটা মেয়েকে যদি অভিশাপ দিয়ে বলি যে তোকে দুদিন বাদে আমার মতো অন্যের বাড়ি বন্দি থাকতে হবে, বিধবা হবে, তুই বিধবা হবি, তোর বর মরবে, তো লুৎফা শুনে বলছে নবাব, মানে দেখুন এ আমার কি বলছে। ঘসেটি, নবাব মহিয়সী, এই বাদীর বিরুদ্ধে অভিযোগ করছে নবাব, দেখুন আপনার এই চাকরানির বিরুদ্ধে আপনার বউ অভিযোগ করছে, বাদীকে দণ্ড দিয়ে মহিয়সীকে খুশি করুন, নিন নিন আমাকে শাস্তি দিন, আপনার বউকে খুশি করুন। লুৎফা, জাহাপানা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, ওকে ওর বাড়ি পাঠিয়ে দিন। সিরাজ, দেব লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। ঘসেটি, এখনো আসার সময় আসবে? লুৎফা, অমন করে বলো না মা, আমার বুক কেঁপে ওঠে। লুৎফা বলছে মা তুমি যেরকম কথা বলছো আমার বুক কিন্তু কেঁপে ওঠে, এগুলো বলো না। ঘসেটি, তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো নাকি কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, মানে আমার কেউ নেই, আমি বিধবা। নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। আমার উপর যে অত্যাচার হয় তার কোনো প্রতিকার নেই, তবু আমি একা একা কেঁদে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরিতে বন্দিনী করে রাখলে, তোমাদের আমি ক্ষমা করব? তোমরা আমাকে ছলনা করে এনে এই বাড়িতে বন্দি করে রেখেছো, তোমাদের আমি কোনোদিনও ক্ষমা করব? সিরাজ এবার রেগে গিয়ে বলছে আর আমি বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? তোমার মতো বিদ্রোহিণী মহিলাকে আমি ক্ষমা করে দেব? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তো তা ভালো লাগছে না, আজ ভয় হয় শেষটায় না তোমাকে বাধ্য হয়ে বন্দিনীর মতো কারাগারে স্থান দিতে হয়। সিরাজ বলছে আমার শেষটায় মনে হয় তোমাকে বন্দিনীর মতো কারাগারেই আমার বন্ধ করতে হবে। লুৎফা, এবারও দেখো লুৎফা খুব ভদ্র মেয়ে, মানে সে চাইছে না যে তার মাতৃসম মাসি সম্পর্কে তার স্বামী বাজে কথা বলুক। তখন লুৎফা বলছে নবাব জাহাপানা, মানে একটু চুপ করুন। সিরাজ, ঘরে বাইরে প্রতিদিন এই বাক্য জ্বালা আমি সইতে পারি না লুৎফা। ঘরে, ঘরের মধ্যে নিজের লোকেরা অপমান করছে, বাইরে সভাসদেরা অপমান করছে, আমি সহ্য করতে পারছি না। এমন কোন অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় আমাকে অপরাধীর মতো করজোড় করে থাকতে হবে, যার জন্য সবার কাছে আমার হাত জোড় করে থাকতে হবে। দুহাতে মাথা চাপিয়া ধরিলেন, মানে খুব দুঃখ করে মাথায়, মানে মাথায় চাপড় দিয়ে সিরাজ আর কি দুঃখ করছে। দেখো ঘসেটি এতেও দমে যায়নি, ঘসেটি বলছে অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? অন্যকে ঠকিয়ে তুমি যে সিংহাসন পেয়েছো সেই সিংহাসন কোনোদিনও তোমায় শান্তি দেবে না। সিরাজ, আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, আমি জানি কেমন করে যারা আমার বিরোধী তাদের গলা বন্ধ করা যায়,
কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়, ওদের স্পর্ধায় উঁচু মাথা কেমন করে আমার পায়ের নিচে লুটিয়ে দেওয়া যায়। আমার শুধু মুখের একটা কথা, চোখের একটা ইঙ্গিত সাপেক্ষ, আমি শুধু মুখে একটা কথা বলবো, চোখ দিয়ে একটা ইঙ্গিত করব, আমি তাও পারি না। পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কেঁদে ফেললেন। লুৎফা তাহার কাছে গিয়ে কহিলেন, মানে ক্ষোভে দুঃখে পুরো নবাব কেঁদে ফেলেছে, লুৎফা তার কাছে গেল। লুৎফা, নবাব, জাহাপানা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘসেটি আবার অপমান। আজকের এ কান্না শুধুই বিলাস, আর এই কান্না তো শুধু লোক দেখানো ফ্যাশন, কিন্তু এ কান্নার বিরাম নেই। আমি অভিশাপ দিচ্ছি, এই কান্না কোনোদিনও থামবে না। চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না, এমন অবস্থা হবে, নবাবের এমন কান্না করা লাগবে যে চোখের জলে উনি রাস্তা দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমার মতো কেঁদে কেঁদে কাটাতে হবে, বেগমকে সারা জীবন আমার মতো কেঁদে কেঁদে কাটাতে হবে। তোকে তোকে লুৎফাকে আর কি বলছে, আমিনাকে কেঁদে কেঁদে অন্ধ হতে হবে। আমিনা সিরাজের মা, ঘসেটির বোন, আমার বোনকে সন্তান হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হতে হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে ক্রন্দন রোল। আমি জানি ওই পলাশির প্রান্তরে কোলাহল মানে যুদ্ধে আমরা জিতেছি, নবাব সিরাজের জয়, এই সব কোলাহল উঠবে না, ওখানে উঠবে শুধু ক্রন্দন, হাউমাউ করে কান্না। সিরাজের নবাবীর এই পরিণাম, এই আমি বলে রাখলাম, সিরাজের নবাবীর এইটাই হবে পরিণাম। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিলেন, লুৎফা তাহাকে ধরিলেন, মানে নবাব গিয়ে চট্টর মারবে বা হাত ধরে বন্দি করবে বলে হন হন করে এগোচ্ছে। লুৎফা তার স্বামীর হাতটা ধরল। সিরাজ, বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী নাকি দানবী? এ কি মানুষ নাকি কোনো ডাইনি দানব? তুমি বলতে পারো লুৎফা? লুৎফা, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফা বলছে, ওরে বাবা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাস থেকে বিষ ঝরছে, ওর দৃষ্টিতে আছে আগুন, ওর গা হাত পা নড়াতে যেন ভূমিকম্প। সিরাজ, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, এই 15 মাসে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনি নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধা করতে পারি না, ভালোবাসতে পারি না। লুৎফা, চলুন জাহাপানা, একটু বিশ্রাম করবেন। সিরাজ, বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশির পর, বিশ্রাম করার সুযোগ পাবো পলাশির পরে। লুৎফা, পলাশি? সে কি জাহাপানা? লুৎফা বলছে, আচ্ছা পলাশিটা আবার কি জাহাপানা? সিরাজ, তুমি এখনো শোনোনি? পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। লুৎফা, আবার যুদ্ধ জাহাপানা? মানে অলরেডি আপনি তো 2টো যুদ্ধ করলেন, আবার যুদ্ধ? সিরাজ, 15 মাসের নবাবী লুৎফা, তার মধ্যে পুরো 1টি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে, আমার কাটাতে হলো। এইবার হয়তো শেষ যুদ্ধ। সিরাজ বুঝতে পেরেছিল এবারের যুদ্ধ হবে রক্তাক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধ, হয় ইস্পার নয় উসপার। এবার যদি সিরাজ জেতে, ইংরেজদের কোমর ভেঙে যাবে, জীবনে তারা আর বাংলার দিকে ফিরে তাকাতে পারবে না। আজ যদি সিরাজ হারে, তাহলেও আর সিরাজ কোনোদিনও যুদ্ধ করতে পারবে না, অর্থাৎ সিরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লুৎফা, শেষ যুদ্ধ? সিরাজ, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নই। লুৎফা বলছে, পলাশি? সিরাজ, পলাশি, লাখো লাখো পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত চায় সে, পলাশি, রাক্ষসী পলাশি। সিরাজ বলছে, এই পলাশির মাঠে কোনো এককালে পলাশ ফুল ঝরে ঝরে পড়ে থাকতো, দূর থেকে দেখলে মনে হতো মাঠ জুড়ে রক্ত ছড়িয়ে রয়েছে, মাঠ জুড়ে যেন রক্তের আলপনা। আজ আর পলাশ গাছ নেই, কিন্তু ওই মাটির আজও রক্ত খাওয়ার নেশা আছে। জানি না ওর বুকে আজও রক্তের তৃষ্ণা, রক্তের তৃষা। জানি না
আজ কার রক্ত চাইছে ওই রাক্ষসী পলাশী, আমার নাকি ইংরেজদের? নবাব বাহির হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটা খুব দুঃখের মিউজিক বাজছে। যবনিকা পড়িল, নাটকের পর্দা পড়ল, অর্থাৎ নাটক এই দৃশ্যে শেষ হলো। এই হলো সম্পূর্ণ নাটক। তাহলে তুমি বলো নাটকটা তোমার কেমন লাগলো? জলের মতো পরিষ্কার হয়েছে? যদি না হয় এক দুবার নিজে রিডিং পড়ো, নাটক করো, দরকার হলে দু তিনজন বন্ধু মিলে এক একজন এক একটা সেজে এক একটা ডায়ালগ বলো। আমিও আমার বাড়িতে এরকম একটা নাটক করানোর ইচ্ছে আছে, যদি পারি সেটা ইউটিউবে দিয়ে দেব। তাহলে আশা করি তোমরা অনেকটা লাভবান হবে। যেতে যেতে একটা কথা বলি, তোমরা অনেকেই আমায় অনুরোধ করছো, স্যার আপনি অনলাইনে বাংলা পড়ান। আসলে আমি অনলাইনে 11-12 পড়াই, মাধ্যমিকটা পড়াই না। তবে ইচ্ছে আছে, তোমাদের যদি খুব প্রয়োজন হয়, তোমাদের টেস্ট পরীক্ষার আগে আগে আমি একটা ছোট্ট কোর্স বা ব্যাকরণের একটা কোর্স হতে পারে বা বাংলা সাজেশন হতে পারে, এই ধরনের একটা কোর্স আনবো, যারা অনলাইনে পড়তে চাইছিলে শুধুমাত্র তাদের জন্য। এটা আনলে কেমন হয়, এ বিষয় নিয়ে তোমাদের মতামত তোমরা কমেন্টে লিখতেই পারো। আর আমার বিশ্বাস, তুমি যদি আমাদের সাজেশন বই আর আমার ইউটিউবের ক্লাসগুলো নিয়মিত করো, তোমার আর আলাদা করে অনলাইন ক্লাসের দরকার হবে না। বুঝতে পেরেছো? আজকে চলি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো।